হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতি সপ্তাহের সারাটা দিনের রুটিন আমার যেমনই হোক না কেন, বৃহস্পতিবার দিনের রুটিনটা কিন্তু একটু অন্যরকমই হয়। আর সেই কারণেই কিন্তু এদিকে দেখো, আগে তোজোকে কিন্তু হরলিক্স করে দিয়েছি, সাথে ওইদিকে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর তার আগে হাজব্যান্ডকে চাটা করে দিয়েছিলাম, সেটা আবার অফ ক্যামেরাতে। দুষ্টু তো সকালবেলা বেরিয়ে গেছে স্কুলে, এইদিকে কিন্তু তোজোর জন্য টিফিনটা আগে সেরে নিচ্ছি। তোজোকে আজকে টিফিনে দেবো কিন্তু একদম এগ পাস্তা, সে কারণে ডিমগুলোকে আগে ঝুরি করে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকে আর তার মধ্যে একটু রসুনকে আমি কিন্তু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। একটু বেশ ঝিরিঝিরি হয়ে গেছিলো, ওটা তেলে ভেজে পাস্তাগুলো দিয়ে দিয়েছি, আর তার উপরে পাস্তা মশলা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে কিন্তু পাস্তাটা করে নিচ্ছি। আর এই যে হয়ে গেছে প্রায়, তাই জন্য ওপর দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এমনি কিন্তু আমি ডিমটা কখনোই এরকমভাবে রান্না করে দিই না, আমি কিন্তু একেবারে পেঁয়াজের সাথে ডিমটাও ভেজে দিই। তবে আজকে মনে হলো ডিমটা আলাদা করে নিই, এতে ডিমটা বেশ গোটা গোটা থাকে আর খেতেও ভালো লাগে। আর তারপরে এইদিকে কিন্তু তোজোর টিফিনটাও প্যাক করে দিলাম, আর পাস্তার ওপর থেকে একটু সস আর মিউনিস দিয়ে দিয়েছি। আর এইভাবে তোজোর টিফিনটা প্যাক করে দিয়ে ওর ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার ঘরের অনেক কাজ বাকি আছে, কিন্তু আগে যেই মেন কাজটা, যেমনটা তোজোর টিফিনটা করে দেওয়া, তোজোকে তো ওর পাপা রেডি করে দিতেই পারবে, কিন্তু টিফিনটা তো হয়ে ওঠে না, সে কারণে আগে এই কাজটা সেরে নিলাম। আর তারপরেই একে একে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সারবো, আর তারপরে স্নানে যাব। আজকে স্নান করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আর পুজোতে বসতে বসতে প্রায় আমার 9:30 বেজে গেছে, জানো তো। আর পুজো দিয়ে উঠতে উঠতে ওই 10টা 15 কি 20 বেজে গেছিলো। তো কি আর করা যাবে, বৃহস্পতিবারের রুটিনটা আমার একটু এরকম হয়। তো ওইদিকে তোজোর জন্য ব্যাগটা গুছিয়ে দিয়ে চলে এসেছি, ওইদিকে তোজোর পাপা তোজোকে রেডি করে দেবে। তাই এখন আমি এদিকে বিছানাটা তুলে নিতে এসেছি। আগে মশারিটা খুলে নিয়েছি, আর তারপরে জানলাটা খুলে দিয়ে এখন ভালো করে কিন্তু কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে আজকে বিছানার চাদরগুলো ইচ্ছে আছে চেঞ্জ করব। এই ঘরের চাদরটাও চেঞ্জ করব, সাথে আমার শ্বশুরমশাইয়ের ঘরে যে চাদরটা আছে ওইটাও চেঞ্জ করে নেব, কারণ অনেক দিন যাবতই ঘরের চাদরগুলো চেঞ্জ করা হচ্ছে না। আর এখন কি জানো তো, দেখছি শীতকাল বলে যেন চাদরগুলো আর খুব একটা বেশি নোংরা হচ্ছে না, তাই জন্য আর চেঞ্জও করা হয়নি অনেক দিন যাবত। আর সকালবেলা উঠে ওইদিকে তো বাসি কাজকর্মগুলো সেরেই নিয়েছিলাম, সাথে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ বাসি নাইটি পরে ঘরের এত কাজগুলো কখনোই করতে পারি না, সে কারণে চেঞ্জ করে কিন্তু এই কাজগুলো করছি। তারপরে আবার এই নাইটিটা ধুয়ে দেবো স্নানের সময়। আর সত্যি কথা বলতে কি জানো তো, এরকম জামা কাপড় চেঞ্জ করা আমার একটা বাতি কি বলতে পারো। মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে খুব বকাঝোকা করে, কিন্তু কি আর করবো বলো, যেটা আমার অভ্যেস সেটা তো আমি কখনোই পরিবর্তন করতে পারবো না। এটা জানো তো, অনেক নিয়ম নিয়ম কানুন মানা হয়, আর বাসি আচার বিচার নিয়ম আমাদের যদি আমরা যদি মানতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটা মঙ্গলজনক। তো ওইদিকে কথা বলতে বলতে কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি, সাথে বালিশগুলো নামিয়ে নিয়ে চাদরটাও কিন্তু তুলে দিলাম। আর এখানেই এখন আর একটা চাদর পেতে নেব। এই যে বললাম শীতের জন্য অনেক দিন যাবতীয় চাদর চেঞ্জ করা হচ্ছে না, তাই আজকে একটা অন্য রকমের চাদরই পাতলাম। আর এই চাদরটা দেখি কতদিন যায়। আর জানো তো, আরেকটু শীত ভালো করে পড়লে, আমার মায়ের একটা কার্পেট ছিল, যেটা আগের বছরে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মা জানো তো, প্রতি বছর শীতে একটা করে কম্বল আর একটা করে কার্পেট কিনবে। আমাদের আগেকার দিনের বাড়ি তো, আর আমাদের বাড়িতে না ওই বাঙ্কারগুলো রয়েছে, তো সেই বাঙ্কারে না পুরো ভর্তি এরকম মায়ের ব্ল্যাঙ্কেট আর ওই যে তোমার কার্পেটে। তো বাবা বলে এত জিনিস নিয়ে আমি আর কি করব, এইগুলো তো রাখলেই হবে না, সেগুলোকে মেনটেনও করতে হবে। তাই আগের বছর একটা কার্পেট নিয়ে এসেছি, ওটা আর একটু ঠান্ডা না পড়লে একদমই পাতা যাবে না। আর আমার বাড়িতেও না প্রচুর ব্ল্যাঙ্কেট রয়েছে, একেই তো বিয়ের সময় অনেকগুলো ব্ল্যাঙ্কেট পেয়েছি, আর তাছাড়াও আমার নন্দা জামাই উনি তো সৌদি আরবে চাকরি করে, তো সেখান থেকে না যখনই আসে আমার জন্য একটা করে ব্ল্যাঙ্কেট নিয়ে আসে। তো ওই রকমভাবে ব্ল্যাঙ্কেট জমতে জমতে আমার ঘরেও প্রচুর ব্ল্যাঙ্কেট। তো আমার যে এই আলমারিটা দেখছো, এখানে তো প্রায় ভিতরে 4-5টার ওপরে ব্ল্যাঙ্কেটেই শুধু আলমারিটা আটকে রয়েছে। তো এরকম হয়েছে ব্যাপার, তাই ব্ল্যাঙ্কেটের ওপর এখন না আমার কোনো আর ন্যাক নেই। আর আমার নন্দজামাই যে ব্ল্যাঙ্কেটগুলো দেয়, বললে বিশ্বাস করবে না, একটা লেপও সেটাকে ফেল করে দেবে, এত ভারী ব্ল্যাঙ্কেটগুলো। সেগুলো আবার এত হালকা ঠান্ডাতে গায়ে দেওয়া যায় না, সেগুলো একটু বেশ ঠান্ডা না পড়লে গায়েও দেওয়া যায় না। আর যেই কম্বল দুটো আমি এখন ইউজ করি, এই দুটো কিন্তু আমার বিয়েতে পাওয়া।
তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। আর এই দুটো ঘর গুছাতে গুছাতেই কিন্তু তোজোরও আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে। তোর বাবা ওইদিকে ওকে রেডি করিয়ে দিয়েছিল। আর আমি আর বসে নেই, আমি কিন্তু একটার পর একটা কাজ করে নিয়েছি। অনেক কাজ বললাম না, এই কাজগুলো না গুছিয়ে উঠতে পারলে যতক্ষণ না ঠাকুর ঘরে ঢুকতে পারবো ততক্ষণ না আমার একটা টেনশন কাজ করছে। আর ঠাকুর ঘরে ঢুকতে পারলেই কি, আজকে বৃহস্পতিবার, অনেকটাই সময় লেগে যাবে ঠাকুর ঘরে। তো এইরকমভাবেই একটার পর একটা কাজ গুছিয়ে করে নিচ্ছি। ওইদিকে দেখো চাদরটা চেঞ্জ করে যা যা থাকে এই খাটে, বই খাতা, একটা বালিশ, তো সেগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি। আর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে আজকে ইচ্ছে আছে সোফাটা, মানে কভারটা অনেক দিনই ঝাড়া হয়নি, মানে হালকা হাতে ঝাড়া হয়, তুলে আর ঝাড়া হয় না। সে কারণে কভারটা আজকে তুলেই ঝেড়ে দেবো। যদিও বা এই মানে সোফাটা আমরা সেইভাবে ব্যবহার করি না, তবুও কিন্তু দেখবে যতই আমরা ঘরে জিনিসপত্র ব্যবহার না করি না কেন, একটা ধুলোবালি তো পড়েই সেগুলোর ওপর, তাই জন্য ভালো করে ঝেড়ে এটা পেতে দিচ্ছি। আর আমার ঘরে খুব একটা নোংরা জিনিস কেউ কিন্তু এসে দেখতে পারবে না, কারণ আমি সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। সে নিজের যতটাই মানে কষ্ট হোক, আর কষ্ট বলে কিছুই নেই জানো তো, এগুলো বলতে পারো আমি আমার ভালোবাসা থেকেই করি। আর এই কাজগুলো না করতে পারলেই বরঞ্চ আমার খুব খারাপ লাগে, তখন মনে হয় কি যেন আমার করতে হবে, কি যেন আমার কাজ হলো না, এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে কাজ করে। তাই মানে ওই দিনগুলো যখন আমি অসুস্থ থাকি তখনই আসে। আর কি বলতো, একটু সুস্থ হওয়ার পরেই আমি সমস্ত কাজ করে নিই। আমি না অসুস্থভাবে বেশি দিন শুয়ে থাকতেও পারি না, কারণ ওই যে একটা বাতিক সংসার গুছিয়ে রাখা, সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাই জন্য অসুস্থতাকে খুব একটা বেশি আমি প্রাধান্য দিই না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো ঘর বাড়ি ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে তোজও কিন্তু পাপার সাথে বেরিয়ে গেল। আর এটা ঠিক করেই রেখেছিলাম, ওরা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এবার ভালো করে সমস্ত ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। সকালবেলা কিন্তু আমি উঠোনটা আর ওই বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু ওরা বাসি ছিল। আর এই ঘরগুলো সবাই বেরিয়ে যাওয়ার পরেই ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আসলে ঘরে লোকজন থাকলে ঝাড় দেওয়া আর মোছাটা না খুব মানে অসুবিধার হয়, কারণ সবাই মিলে ঘর বাড়ি পাড়ার, আর তারপরে না একটা নোংরা দাগ পড়ে যায়। তাই জন্য ঘরবাড়ি ফাঁকা থাকলেই আমার মুছতে খুব সুবিধা হয়। এক নয় সবাই ঘুমিয়ে থাকে তখন ঘরবাড়ি পরিষ্কার করে মুছি, আর এক নয় কেউ যদি না থাকে তখনই এগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত ঘর বারান্দা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু মুছে নেব। আর আমার মপটা মানে ভেঙে যাওয়াতে এত অসুবিধা হয়েছে, কতদিন ধরে হাজব্যান্ডকে বলছি একটা মপ কিনে দাও, আর ঠিক মতন না একটা জুতসই মপ না পেলে কিনতেও পাচ্ছি না। আমার ইচ্ছে আছে ওই বাস্কেটওয়ালা যেই মপগুলো হয় সেগুলো কেনার, সেগুলো তো একটু মানে কস্টলি হয়, তাই জন্য একটু ওয়েট করে যাচ্ছি, কয়েকদিনের অপেক্ষা করে নিই, তারপরে না সেগুলো কেনা যাবে। এখানে হয়তো অনেকেই বলতে পারো কত আর দাম নেয় ওই যে মপ বাস্কেটগুলোর, কিন্তু কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না একটা টাকা খরচ করার আগেও 10 বার চিন্তা করেই সেগুলো খরচ করতে হয়, কারণ কোন টাকাটা কোথায় কখন লাগাবো সেটা আগে না চিন্তা করে কোনো কাজই আমরা সুস্থভাবে করতে পারি না। সেই জন্য চিন্তা করেই কাজ করা ভালো, কাজ করে চিন্তা করার কোনো মানেই হয় না, কারণ টাকাটা যদি হাত থেকে বেরিয়ে যায়, তখন যদি অন্য দরকারেও লেগে যায়, তখন আর কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবো না। তো যাই হোক, আমাকে সুপর্ণা কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিভাই, থ্যাংক ইউ সুপর্ণা, এইভাবে পাশে থেকো। আর নবনীতা আমাকে লিখেছে সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বাটবে, তাহলে দেখবে আর তিতো হবে না। হ্যাঁ গো, আমার সর্ষে বাটাটা না খুব তিতো হয়। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন থেকে অনেকবার চেষ্টা করেছি সর্ষে হাতে বাটার, কিন্তু আমার শাশুড়ি মা বলে এক একজনের হাতে নাকি সর্ষে বাটা তিতোই হয়। তাই জন্য আমি না আর ওই সর্ষেটা হাতে বাটি না, কারণ আমি যখনই বাটতে যাই তখনই তিতো হয়, আর সেই রান্নাটাই পুরো নষ্ট হয়ে যায়, কেউ খেতে পারে না। তো তোমার ট্রিক্সটা আমি নিশ্চয়ই একদিন অ্যাপ্লাই করে দেখব, যদি হয় আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নানের সময়ও আজকেও অনেকগুলো জামা কাপড় ছিল কাচার। ওই যে দেখলে দুটো চাদর তুলেছিলাম সেগুলো কেচে দিয়েছি, আর টুকটাক তো অনেকগুলোই জামা কাপড় আছে সেগুলোও কেচে দিয়েছি। আর এই দুটো গামছা না কালকে কিনেছিলাম, তাই সেগুলোকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর স্নানের সময় ভালো করে কেচে নিয়েছি। সাথে তোজোর জামা কাপড় আর প্রতিদিনের আমার যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও মেলে দিলাম। আর কি জানো তো, আজকে এত রিল্যাক্সে কাজ করতে পারছি শুধু একটাই কারণে, আজকে আবার হাজব্যান্ডের অফ ডে। তো সেই জন্যই ভাবছি যে আজকে তো আর ওর মানে রান্নাবান্না করে দেওয়ার তাড়া নেই, তাই ধীরে সুস্থে কাজগুলো করি। আর এখনও পর্যন্ত জানো তো, সেই সকালবেলা উঠেছি 5টার সময়, এখনও পর্যন্ত পেটে চা পড়েনি। আর আমার না একটা নেশা কি জানো তো, মানে সকালবেলা অন্তত ঠাকুর দেওয়ার পরে 1 কাপ চায়ের তো প্রয়োজন আছে, না হলে আর সারাদিনের কোনো কাজ করতে পারবো না। সকাল থেকে অনেকটা এনার্জি নিয়ে সমস্ত কাজ করে নেবো, কিন্তু চা ঠাকুর দেওয়ার পরে আমার 1 কাপ চায়ের প্রয়োজন আর
এখন তো কফির সিজন, আর কফিও সেদিনকে একটা তোলা হয়েছে, তাই আজকে একটু কিন্তু কফিও খেয়ে নেবো। তো সেটা পরে খাবো, আগে এদিকে পুজোটা তো সেরে নিই। গোপু সোনাদের স্নান করিয়ে নিয়েছি, সাথে মা লক্ষ্মী ভোলেনাথ সবাইকে স্নান করিয়ে এদিকে লক্ষ্মীর ঘরটাও পেতে নিচ্ছি। আর তারপরে ভালো করে ফুল জল দিয়ে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেবো, আর তারপরেই আরতিটা সেরে নেব। আর গাছে এখনও কয়েকটা ফুল ফুটছে, সেগুলো দিয়ে কিন্তু প্রতিদিন ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর জানো তো শীতকাল তো কি হয়েছে, আমাদের এখানে না এত ফুলের দাম এখনও। একটা গাঁদা ফুলের মালা বলছে 50 টাকা। আগে তো গাঁদা ফুলের মালা এই শীতের সময় 10 টাকাতেও পাওয়া যায়, এমনকি 5 টাকাতেও আমি কিনেছি, কিন্তু এখনও সেই টাইম নাকি আসেইনি, এত ফুলের দাম বলছে। তো যাই হোক, ওদিকে পুজো সেরে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে আবার হাজব্যান্ড ছুটি বলে নিয়ে এসেছে এতগুলো লতি। তো সে বাজার থেকে বাজার করে আসার পরেই লতি কাটতে বসেছিল। আর এইদিকে দেখো আমার জন্য চা বসিয়েছিল, জানলাম আজকে আর চা খাবো না, আগে খাবো একটু ব্ল্যাক কফি। তো ওইদিকে হাজব্যান্ডের জন্য চিনি দিয়ে আর আমার জন্য চিনি ছাড়া একটু ব্ল্যাক কফি করে নিয়েছি। আর তারপরে একটু জুত করে বসে অনেকটা সময় পরে একটু আরাম করে বসতে পারলাম। আর তারপরে সকালের কফিটা একটু বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। এত খিদে পেয়েছিল, আজকে 2টো বিস্কুটের বদলে 4টে বিস্কুট খেয়ে নিয়েছি। এতগুলো কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো। আর তার সাথে একটা ব্ল্যাক কফিও নিয়ে নিয়েছি। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল চিকেন। তো হাজব্যান্ড বললো তুমি তো এত কাজ করলে সকাল থেকে, আর আজকে আমার ছুটিও রয়েছে, তাই তোমার আর রান্নাবান্নার দিকে আসতে হবে না, আমি রান্নাটা করে নিচ্ছি। তো হাজব্যান্ড বললো তুমি শুধু চিকেনটা ধুয়ে যাও, আমি বাকি রান্নাটা করে নেবো, আর লতিটা তুমি শুধু করে নিও। ওই যে যেমনটা বলা তেমনটা কাজ, আমি কিন্তু চিকেনটা ধুয়ে রেখেছিলাম। আর তারপরে হাজব্যান্ড মশলাপাতি করে চিকেনটা রান্না করেছে, আর সাথে আমি দেখো ওইদিকে লতিটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখলে আজকে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি, কারণ আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছে বিটরুট। অনেক দিন ধরে বলছে একটু বিট নিয়ে আসো, ডিটক্স ওয়াটার করবো, আর বিট দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই জানো তো বিট আলু আর গাজর দিয়ে একটা তরকারি খেত, আবার কখনো কখনো বিট গাজর ঘষেও ভাজা খেত। তো এখনও সেরকম শীত পড়েনি যে ওগুলো খাবো, তবে আজকে বিট দেখে কন্ট্রোল করতে না পেরে একটু ডিটক্স ওয়াটার করে নিয়েছি, সাথে আমি আজকে দুপুরে একটু বিটরুটের রুটিও খাবো। তো যাই হোক, আজকে আর রান্নাটা ডিটেলসে তোমাদের দেখালাম না, কারণ আজকে আমি সেরকমভাবে রান্নাই করিনি, সমস্তটাই ওই হাজব্যান্ড করেছে, আমি টুকটাক ওই লতিটা করলাম আর ভাতটা। আর এদিকে দেখো সমস্তই রান্নাবান্না হয়ে গেছে, তাই এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে অনামিকা কমেন্ট করেছে কি দারুণ রান্নাগুলো করলে, সত্যি খুব ভালো লাগলো তোমার রান্নাগুলো দেখতে, থ্যাংক ইউ অনামিকা। আর হীরা খান আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি চলে এলাম তোমার ভিডিও দেখতে, পুরো ভিডিওটা জুড়ে থাকবো, আর ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর মিতালি দিদি তুমি জিজ্ঞেস করেছিলে তোজো কেমন আছে, তোজো এখন অনেকটা ভালো আছে। আজকে যেহেতু চিকেন হয়েছে, আজকে দেখলাম খুব শান্তি করে খেয়েছে ছেলেটা, জানো তো, ও একটু চিকেন বা একটু ডিমই ভালো খায়, মাছটা ওই কাতলা মাছের পেটি ছাড়া সেরকম একটা মাছ খায় না, আর খায় চিংড়ি মাছ। তো এরকম ওর খাওয়া দাওয়ায় জুৎসই হলে তাহলে কিন্তু সে খেয়ে নেয়। আর টুম্পা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি কেমন আছো, ব্লগটা দারুণ হয়েছে, টকটা কিন্তু ভালোই লাগলো। আমি খুব ভালো আছি গো, তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্ট করেছিল সুমি আর রত্না। আর তারপরে দেখো এরকম লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চের সব থেকে সেরা ছিল বিটের স্যালাডটা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে।